ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং আর ইনজিউরিয়াস টু হেলথ। ভেল অফ টেলসে আজ আমাদের নিবেদন M.R. জেমসের কাহিনী র্যাটস। গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প র্যাটস। এইমাত্র দুটো ভাড়া বাড়ি দেখে ফিরলাম। একটাও নেওয়া যাবে না। প্রথমটা তো পছন্দই হলো না, কেমন যেন গুমোট বদ্ধ ঘরগুলো। আর দ্বিতীয় বাড়িটা খারাপ ছিল তা একেবারেই বলবো না। দক্ষিণ খোলা, বড় বড় ঘর, বড় একটা ব্যালকনিও আছে। কিন্তু একটা ব্যাপার কেন জানি না মানতে পারলাম না। সব ঘরগুলো আমাকে ঘুরিয়ে দেখাচ্ছিলেন বাড়িওয়ালা। মোট 3টে বেডরুমের মধ্যে 2টো দেখানো হয়ে যাবার পর ভদ্রলোক বললেন, বেশ স্যার, এবার বলুন স্যার, পছন্দ হয়েছে তো? তাহলে কথাবার্তা পাকা করে ফেলি। আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ পছন্দ তো হচ্ছে, কিন্তু ওই 3 নম্বর বেডরুমটা তো এখনো দেখলাম না। তা ওটা দেখেই না হয় সিদ্ধান্তটা নিই। আমি কথাটা বলতেই দেখলাম ভদ্রলোকের চোখে মুখে একই সাথে কেমন যেন একটা অস্বস্তি আর লজ্জার ভাব ফুটে উঠল। আমতা আমতা করে তিনি বললেন, মানে আসলে স্যার, ব্যাপারটা হলো ওই ঘরটা না তাড়াহুড়োয় পরিষ্কার করানো হয়নি। বলতে পারেন সারা বাড়ির ময়লা জড়ো হয়ে আছে ওই ঘরটায়, একেবারে যেন গুদাম ঘর। আর সেই কারণেই হয়েছে বিস্তর ইঁদুরের উৎপাত। ঘরের ভেতর ঢুকে খাটের দিকে তাকালেই দেখবেন বিছানার চাদরটা এরকম জায়গায় জায়গায় ফোসকার মতো ফুলে ফুলে উঁচু উঁচু হয়ে রয়েছে। তো জানবেন ওগুলো ইঁদুর চাদরের তলায় ঢুকে ঘুম দিচ্ছে। একটু শব্দ হলো কি হলো না, নিমেষে হাওয়া, বুঝতেই পারবেন না কোথায় গেল। তাই আর কি বলছিলাম যে বাকি ঘরগুলো যেমন ও ঘরটা তেমনই। ভদ্রলোকের শেষের কথাগুলো যেন আমার কানে ঢুকেও ঢুকলো না। কি বললেন উনি? চাদরের তলায় ঢিবির মতো ইঁদুর? সত্যি ইঁদুর তো, নাকি জানি না। আমার মনের অস্বস্তিটা আমার মুখে ফুটে উঠেছিল কিনা। ভদ্রলোক হঠাৎ কথা থামিয়ে বললেন, ও স্যার, স্যার কি হলো স্যার? আপনার কি শরীর খারাপ লাগছে? এত এত ঘামছেন যে? আসো আসো, বসুন 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 বসুন, এখানে বসুন। এই স্যারের জন্য একটু জল আনতো কেউ। এই জল নিয়ে আয়। ফিরে এসেছি তাও প্রায় ঘন্টা 4 তো হয়েই গেল, কিন্তু মনটা এখনো শান্ত হয়নি। আপনারা হয়তো বেশ অবাকই হচ্ছেন আমার এমন অবস্থা দেখে। ভাবছেন কেন আমি খামোখা এমন ঘাবড়ে গেলাম। ব্যাপারটা তাহলে আপনাদের খুলেই বলি। মোদ্দা কথাটা হলো এই যে, এই ভাড়া বাড়িতে চাদরের তলায় অমন ঢিবির আকারে ইঁদুর থাকে কিনা তা জানি না, কিন্তু আমার ইতিপূর্বে শোনা একটা ঘটনার ক্ষেত্রে চাদরের নিচে ইঁদুর ছিল না, ছিল অন্য কিছু। অনেকদিন আগে, তখন আমার বয়স খুবই কম, একজন বৃদ্ধের কাছে তার এক অভাবনীয় অভিজ্ঞতার কাহিনী শুনেছিলাম। তার যুবা বয়সের এক অভিজ্ঞতা। সেই কাহিনী আজ প্রথমবার আমার বাইরে আর কেউ জানবেন। ঘটনাটা ঘটেছিল সাফকে, সমুদ্র উপকূলবর্তী এলাকায়। জায়গাটার ভূপ্রকৃতি খুব অদ্ভুত। এখানে সমতল জমি হঠাৎ করেই ঢালু হয়ে খাড়া নেমে গেছে অনেকটা নিচের দিকে। আবার এতখানি উতরাইয়ের পরেই হঠাৎ চড়াই উঠে গেছে অনেকখানি। যতই উত্তরের দিকে এগোনো যায় ততই চড়াইটা আরো বাড়তে থাকে। সেই চড়াইয়ের পথ উঠতে উঠতে সর্বোচ্চ যে স্থানে গিয়ে থেমেছে, সেখানেই পথের বাঁ পাশে একটা বাড়ি, একটা বেশ উঁচু মতো ইটের তৈরি পাকা দালান বাড়ি। বাড়িটা যতটা উঁচু সেই অনুপাতে বহরে ছোট। এমন ধারা বাড়ি তৈরি হতো 18 শতকে, ওই আন্দাজ 1770 সালের আশেপাশে। বাড়ির উপরতলার সামনের দিকে একটা ত্রিভুজাকৃতি অংশ, আর তার ঠিক মাঝখানে একটা গোলাকার জানালা।
বাড়ির সামনের দিকে রাস্তা হওয়ায় বাড়ির সংলগ্ন সমস্ত জায়গা, জমি, বাগান সবই হচ্ছে বাড়ির পিছন দিকে। তাছাড়া আছে আস্তাবল, ভৃতদের থাকার জন্য সার্ভেন্টস কোয়ার্টার ইত্যাদি ইত্যাদি। আর তারপরই শুরু হচ্ছে সুউচ্চ ফার গাছের অরণ্য। আবার বাড়ির সামনের দিকে রাস্তা থেকে কিছু দূর নেমে গেলেই আদিগন্ত বিস্তৃত সমুদ্র। বাড়ির দোতলায় দাঁড়ালে সামনের ওই গোল জানালাটা দিয়ে, এমনকি আশেপাশের ঘরের জানালা দিয়েও সমুদ্রের এক অপূর্ব দৃশ্য দেখা যায়। সদর দরজার বাইরে একপাশে বসানো আছে একটা সাইনপোস্ট। সেখানে সাইনবোর্ডে ঝোলানো বাড়ির নাম। এভাবে নাম ঝোলানোর একটাই কারণ, বাড়িটা আদতে একটা সরাইখানা, বা বলা ভালো, আমি যে সময়ের কথা বলতে যাচ্ছি সেই সময় বাড়িটা একটা জনপ্রিয় সরাইখানাই ছিল। এখন হয়তো আর নেই। আমার সেই পরিচিত যে মানুষটির কাহিনী আজ বলতে যাচ্ছি, তিনি এক বসন্তের সুন্দর সকালে এই সরাইখানায় এসে উপস্থিত হলেন। সঙ্গত কারণেই তার আসল নাম আমি এখানে উল্লেখ করব না। ধরে নেওয়া যাক তার নাম মিস্টার থমসন। তার তখন অল্প বয়স, বড়জোর 21-22 হবে। সদ্য কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন এবং সাহিত্য চর্চা তথা অধ্যাপনাকেই নিজের পেশা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুধু ভাবলেই তো হলো না, তার জন্য প্রয়োজন একাগ্রতা সহকারে বিস্তর পড়াশুনো করা এবং প্রস্তুতি নেওয়া। আর সেই জন্যই থমসনের প্রয়োজন ছিল কিছুদিনের জন্য একটা নিরিবিলি বাসস্থান, যেটা পড়াশোনার পক্ষে উপযুক্ত হবে, আবার একই সঙ্গে অবস্থিত হবে প্রকৃতির কোলে কোনো সুন্দর জায়গায়, যেখানে মনের আনন্দে ভ্রমণও করা যাবে। অনেক বাড়ি দেখার পর তিনি এইখানে এসে মনের মতো জায়গাটি খুঁজে পেলেন। সরাইখানার মালিক এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত আন্তরিক এবং অমায়িক স্বভাবের মানুষ। মুহূর্তেই যে কোনো অতিথিকে আপন করে নিতে পারেন তাঁরা। একই সাথে থমসন দেখলেন সেই মুহূর্তে সরাইখানায় আর কোনো লজের নেই, ফলে অপেক্ষাকৃত বেশি নিরিবিলি পরিবেশ। ব্যাস, আর কি চাই। সাথে সাথেই কথাবার্তা একেবারে পাকা হয়ে গেল। দোতলার সামনের দিকের সবচেয়ে বড় ঘরটা দেওয়া হলো থমসনকে। ঘরের দক্ষিণ এবং পূর্ব দুদিকেই বড় বড় জানালা, ফলে দক্ষিণের সমুদ্রের হাওয়া আর পূবের প্রভাতী রোদ্দুর দুই ভরিয়ে আসে ঘরের ভেতর। দিনগুলো কাটতে লাগলো শান্ত নিস্তরঙ্গ গতিতে। সারা সকাল পড়াশোনা আর লেখালেখি, বিকেলে হাঁটতে বেরোনো, গ্রামের আশেপাশের মানুষদের সঙ্গে 2-4 কলি কথাবার্তা বা গল্পগুজব, তারপর ফিরে এসে ডিনারের পর আবার খানিকক্ষণ পড়াশোনা, তারপর ঘুম। থমসনের মনে হলো এমনি করেই গোটা একটা মাস তিনি এখানে কাটিয়ে দেবেন। সেই বছরটায় গ্রীষ্মের আবহাওয়া নাকি ছিল অপূর্ব রকম আরামদায়ক। পরবর্তীকালে বহু পরিবেশবিদ ও লেখক এই কথার উল্লেখ করেছেন। তাদের মধ্যে একজন অরল্যান্ডো হুইসেলক্রফট, তার লেখা তো আমি নিজেই পড়েছি। তিনি লিখেছেন, ইট ওয়াজ আ চার্মিং ইয়ার। তো একদিন বিকেল বেলায় থমসন হাঁটতে বেরিয়েছেন। বাড়ির সামনের রাস্তাটা ধরে উত্তর মুখে গেলে একদিকে যেমন পড়ে অরণ্য, তেমনি অন্যদিকে পড়ে এক দিগন্ত বিস্তৃত ঢেউ খেলানো প্রান্তর। ভূপ্রকৃতিবিদরা যার নাম দিয়েছেন হিথ। হাঁটতে হাঁটতে সেই প্রান্তরের মাঝে গিয়ে পড়লেন থমসন। এখানেই একটা উঁচু টিলার ওপর একটা অদ্ভুত দর্শন জিনিস তার চোখে পড়ল। কৌতূহলের বশে সেদিকে খানিক এগিয়ে গেলেন তিনি। দেখলেন জিনিসটা খুব বড়সড় একটা সাদা পাথরের তৈরি ব্লক, বর্গাকার। দেখে মনে হয় যেন এখানে অনেক বছর আগে উঁচু একটা পিলার জাতীয় কিছু ছিল, এখন ভেঙে গিয়ে গোড়াটুকু রয়ে গেছে। চাঁইটার উপরের অংশে আবার একটা বর্গাকার গর্ত। আশপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলেন থমসন। একদিকে তাকালে এখান থেকে পরিষ্কার সমুদ্র দেখা যায়, আর অন্যদিকে দেখা যায় বিকেলের পড়ন্ত আলোয় চিকচিক করছে গ্রামের ছোট ছোট কটেজগুলোর জানালা আর লাল রঙের চালাগুলো। পরিবেশ বেশ মনোরম। খানিকক্ষণ সেখানে কাটিয়ে ফেরার পথ ধরলেন থমসন। ফেরার পথে স্থানীয় কিছু মানুষের সাথে তার দেখা সাক্ষাৎও হলো। ছোট জায়গা, তাই এই কদিনেই থমসনকে সবাই চিনে গেছেন। কথায় কথায় প্রায় সকলকেই সেই সাদা পাথরের চাঁইটার কথা জিজ্ঞেস করলেন তিনি, কিন্তু কেউই স্পষ্ট করে কিছু বলতে পারলেন না। তবে সকলেই একটা কথা বললেন যে তাদের জীবদ্দশায় তারা ওই পাথরটাকে এমনই দেখে আসছেন। তাদের জন্মের আগেই ওটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। সম্ভবত জিনিসটা কোনো টাওয়ার বা লাইট হাউস জাতীয় কিছু একটা ছিল। লাইট হাউস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ সমুদ্র থেকে ওই জায়গাটা একেবারে স্পষ্ট দেখা যায়।
তবে একটা কথা ওই জায়গাটা সম্বন্ধে প্রচলিত আছে, জায়গাটা নাকি ভালো ছিল না। মানে টাওয়ার হোক বা লাইট হাউস, জায়গাটা ছিল অপয়া। নৌকো থেকে জায়গাটা সবার চোখে পড়ত, আর তারপর মাছ ধরতে গিয়ে জেলেরা আর একটাও মাছ পেত না। দিনে দিনে জেলেদের মনে এই ধারণা আরও বদ্ধমূল হয়ে গেল। শেষমেশ তারাই নাকি একদিন দল বেঁধে এসে জায়গাটাকে ভেঙে গুড়িয়ে দেয়। বাড়ি ফিরে ডিনার করে ফের পড়াশোনায় ডুবে গেলেন থমসন। গ্রাম্য কাহিনী নিয়ে আর কিছু ভাবার অবকাশ তার রইল না। প্রতি বিকেলেই যে থমসন হাঁটতে যেতে পারেন তা অবশ্য নয়। কোনো কোনো বিকেলে লেখাপড়ার চাপটা একটু বেশিই থাকে, তখন হাঁটতে যাওয়া খানিক সমস্যারই হয়ে পড়ে। মনে হয় মূল্যবান সময় নষ্ট হবে। তো এমনই একটা বিকেলে হাঁটতে না গিয়ে এক মনে লিখছিলেন থমসন। ঘড়ির কাঁটা যখন 3টে বেজে 4টের দিকে এগোচ্ছে, তখন আড়মোড়া ভেঙে টেবিল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন থমসন। না, সামান্য একটু বিরতি প্রয়োজন, কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার মতো সময় হাতে নেই। তাই তিনি ঠিক করলেন বাড়ির মধ্যেই ঘরের বাইরের প্যাসেজে খানিক পায়চারি করবেন। তাঁর ঘর থেকে বেরিয়ে মুখোমুখি একটা ঘর, বাঁ দিকে ঘুরলে প্যাসেজ চলে গেছে সোজা সিঁড়ির দিকে। প্যাসেজের দুপাশে পরপর ঘর, আর ঘর থেকে বেরিয়ে ডান দিকে গেলে প্যাসেজের একদম শেষে সেই গোল জানালাটা, যেখান দিয়ে সমুদ্র দেখা যায়। পায়ে পায়ে সেই জানালার সামনে এসে দাঁড়ালেন থমসন। জানালা দিয়ে ফুরফুর করে সমুদ্রের হাওয়া আসছে। গ্রামের বুকে বিছিয়ে রয়েছে এক মনোরম অপরাহ্ন। এমন সুন্দর আবহাওয়ায় বাইরে হাঁটতে না যাওয়ার জন্য খানিক আফসোসই হলো থমসনের, কিন্তু কাজের চাপ প্রচুর, তাই ইচ্ছে থাকলেও উপায় নেই। প্যাসেজের এ প্রান্ত থেকে ও প্রান্ত পায়চারি করতে লাগলেন থমসন। হাঁটতে হাঁটতেই একটা চিন্তা মাথায় এলো তার। আচ্ছা, এই যে আশেপাশের বাকি ঘরগুলো, এই ঘরগুলো কেমন? তার ঘরের মতোই? সব ঘরই তো এখন ফাঁকা। আচ্ছা, একবার উঁকি মেরে দেখবেন নাকি? কোনো ঘরের দরজাতেই তো প্রায় তালা নেই, খুলে দেখলেই হয়। নিঃসন্দেহে বুদ্ধিটা বদবুদ্ধি, আর কাজটা করা চরম অনৈতিকও বটে। যতই ফাঁকা ঘর হোক, অন্যের বাড়ি তো। একজন ভদ্রলোকের এমন আচরণ কখনোই শোভা পায় না। মনে মনে বেশ লজ্জিত বোধ করলেন থমসন, কিন্তু পর মুহূর্তেই মনে হলো, কি বা হবে ঘরগুলোতে একটু উঁকি দিলে? বাড়ির মালিক আর মালকিন দুজনেই খুব ভালো মানুষ, তাঁরা নিশ্চয়ই কিছু মনে করবেন না। আর আর তাঁদের জানাতেই বা যাচ্ছে কে? তাছাড়া আজ হাটবার, মালিক মালকিন হাটে গেছেন নিশ্চয়ই, আর ভৃত্যরা আছে নিজেদের সার্ভেন্টস কোয়ার্টারে। খুলে দেখবেন নাকি দরজাগুলো? খানিকক্ষণ টানা পড়েনের পর বদবুদ্ধিরই জয় হলো। এক এক করে যথাসম্ভব সন্তর্পণে দরজা খুলে ঘরগুলো দেখতে লাগলেন থমসন। প্রথমে তিনি খুললেন তার ঘরের ঠিক মুখোমুখি ঘরের দরজাটা। এই ঘরটা মোটামুটি তার ঘরের মতোই, শুধু ফায়ারপ্লেসের উপর দেওয়ালে টাঙানো একটা ল্যান্ডস্কেপ অয়েল পেইন্টিং। দেখে মনে হয় ইংল্যান্ডের ব্যারি সেন্ট এডমন্ডস অঞ্চলের কোনো অংশের ছবি। বেশ, এবার পাশের ঘর। পাশের পরপর দুটো ঘরই একই ধাঁচের, ঝকঝকে করে পরিষ্কার করা। এখানেও বেশ আলো বাতাস খেলে। এভাবে প্রায় সবকটা ঘর ঘোরার পর বাকি রইল দক্ষিণ পশ্চিম কোণের একখানা ঘর। শেষ দেখা ঘরটা ঠিক বিপরীতে। এই ঘরের দরজার সামনে এসে থমকালেন থমসন। কি, এই ঘরে তো তালা দেওয়া। তিনি তো ভেবেছিলেন সবগুলোই বোধহয় শুধুমাত্র ছিটকিনি লাগানো। থমসনের কৌতূহল বেড়ে উঠল। সব ঘর ছেড়ে শুধু একটা ঘরের দরজায় তালা ঝোলানোর কি কারণ থাকতে পারে? তাহলে কি এটা সরাই মালিকদের ব্যক্তিগত ঘর? কিন্তু তাঁরা তো থাকেন একতলায়। হ্যাঁ, হতে পারে হয়তো তাদের জিনিসপত্র এখানে স্টোর করে রাখা আছে। তবে তাঁদের তো কোনোদিন এই ঘরে ঢুকতে দেখেননি থমসন। কৌতূহলটা মাত্রা ছাড়াতে লাগলো। কি ভেবে নিজের ঘরের তালার চাবিটা এনে এই ঘরের তালায় ট্রাই করলেন থমসন। স্বাভাবিকভাবেই তালা খুলল না। এবার তিনি অন্য ঘরগুলোতে ঢুকে খুঁজতে লাগলেন কোথাও কোনো দেরাজে বা কাবার্ডে কোনো চাবি রাখা আছে কিনা। তিনি নিজেও বুঝতে পারছেন যে কৌতূহলটা একেবারে অভব্যতার পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু কিছুতেই সেটাকে দমন করতে পারছেন না।
শেষে নিজের ঘরেরই একটা আলমারির নিচের ড্রয়ারে একটা চাবির গোছা পেলেন তিনি। সেটা নিয়ে এসে পরীক্ষা করতে করতে একটা চাবি কাজে লাগলো। মৃদু খুট শব্দে তালাটা খুলে গেল। ছিটকিনি খুলে দরজার পাল্লা ঠেলে খুললেন থমসন। ঘরের দক্ষিণ আর পশ্চিম দেওয়ালে দুটো বড় বড় জানালা। উজ্জ্বল হয়ে আছে গোটা ঘর। মেঝের ওপর কোনো কার্পেট নেই, দেওয়ালে কোনো ছবি নেই, নেই কোনো ওয়াশ বেসিন বা ওই জাতীয় কিছু। শুধু ঘরের ওই কোনায় রাখা আছে একটা লোহার খাট, ওপরে গদি তোষক পাতা, তার ওপর নীল চেক কাটা চাদর পাতা। একেবারেই সাদামাটা ঘর, কিন্তু একটা অদ্ভুত অনুভূতি নিয়ে যেন খানিক চমকে উঠেই দরজাটা সন্তর্পণে বন্ধ করে দিলেন থমসন। কি হলো ব্যাপারটা? মনে হলো বিছানার ওপর চাদরটা যেন জায়গায় জায়গায় ঢিবির মতো উঁচু হয়ে আছে। এক ঝলক দেখে মনে হয় কেউ যেন চাদরের নিচে শুয়ে আছে, আর শুধু শুয়েই নেই, যেন ঈষৎ নড়াচড়াও করছে। কি ওটা? ইঁদুরের দল এক এক জায়গায়, কিন্তু নড়াচড়াটা যেন কেমন হোলসাম, মানে সমস্তটাই যেন একসাথে নড়ে উঠল। না 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 না, ওটা কোনো মানুষই। সামওয়ান, নট সামথিং। চাদরের তলাতেও মানুষের মাথার আকারটা স্পষ্ট চোখে পড়েছে থমসনের, কিন্তু ওভাবে আপাদমস্তক মুড়ি দিয়ে তো মৃত মানুষের দেহ রাখা থাকে। জীবিত মানুষ ওইভাবে কবে থেকে ঘুমোয়? কিন্তু ওটা যে জীবিত মানুষ তা তো নিশ্চিত, কারণ মরা মানুষ তো আর নড়ে না। একটা চরম অস্বস্তি মেশানো আতঙ্কের স্রোত খেলে গেল থমসনের মনের ভেতর। অন্ধকারে বা অল্প আলোয় দেখলে তিনি ধরেই নিতেন যে তিনি ভুল দেখেছেন, কিন্তু এরকম ঝলমলে দিনের আলোয় সেটা অসম্ভব। কি করা উচিত এখন? সবার আগে দরজার যথাস্থানে তালা লাগিয়ে দরজাটা বন্ধ করতে হবে। দরজার কাছে এসে একবার ভালো করে কান পেতে শোনার চেষ্টা করলেন থমসন। ভেতর থেকে আর কোনো শব্দ আসছে কি? তিনি আশা করেছিলেন হয়তো কোনো নড়াচড়া বা ভারী নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাবে, কিন্তু অপার নীরবতা ছাড়া কিছুই কানে এলো না। তিনি তালাটা সন্তর্পণে ঝুলিয়ে তাতে চাবি ঢুকিয়ে ঘোরালেন। খুট শব্দ হতেই তার মনে হলো এবার যেন ঘরের ভেতর থেকে আরো একটা শব্দ ভেসে এলো। মনে হলো খাট থেকে নেমে একটা ভারী পায়ের শব্দ দরজার দিকেই এগিয়ে আসছে। ভাগ্যিস দরজার তালা বন্ধ করেছেন তিনি। দ্রুত পায়ে শশব্যস্তভাবে নিজের ঘরে ফিরে এলেন থমসন। নিজের ঘরের দরজাটাও ভেতর থেকে বন্ধ করে দিলেন। তাঁর সর্বাঙ্গ উত্তেজনা আর ভয়ে কাঁপছে। কে ছিল ওটা? বাড়িওয়ালা তো বলেছিলেন দোতলায় আর কোনো বোর্ডার নেই। তবে আর কোন বোর্ডারের ঘরে বাইরে থেকে তালা বন্ধ করে রাখা হয়? প্রায় দম বন্ধ করে কাঁটা হয়ে চেয়ারে বসে রইলেন থমসন। বেশ খানিকটা সময় কাটল এইভাবেই। কি করা উচিত এখন? মন বলছে যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছেড়ে চলে যাওয়াই ভালো, নাহলে বন্ধ করে অজানা বাসিন্দা। এ কি অস্বস্তিকর ব্যাপার! বাড়িওয়ালারা কি সব জানেন এবং তাও থমসনকে কিছু জানাবার প্রয়োজন মনে করেননি? নাকি তারাও কিছুই জানেন না? আচ্ছা, তাই বা কি করে হয়? ওই লোককে নিয়মিত খাবার তো দিতে হয়, আর কিছু না হোক, আর সেটা নিশ্চয়ই বাড়িওয়ালারাই দেন। তাহলে কিন্তু এখন যদি হঠাৎ বাড়ি ছাড়ার কথা ওঠে, তাহলে তো বাড়িওয়ালারা নির্ঘাত সন্দেহ করবেন যে নিশ্চয়ই থমসন ওই ঘরে ঢুকেছিলেন এবং ফলস্বরূপ বাড়িটা ছাড়তে চাইছেন। কেলেঙ্কারি ব্যাপার হবে তখন। মান সম্মান নিয়ে টানাটানি পড়ে যাবে একেবারে। আর তাছাড়া গতদিনই কথায় কথায় থমসন বাড়িওয়ালাকে বলেছেন যে তিনি আরও একটা গোটা সপ্তাহ এখানেই কাটাতে চান। এবার অন্য কথা পারলে নিশ্চিত সন্দেহ এসে পড়বে। 7-5 ভেবে থমসন দেখলেন আর একটা সপ্তাহ কথা মতো থেকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ও ঘরে লোক থাকলেও সে তো গত কদিনে একবারও থমসনকে কোনোভাবে বিব্রত করেনি, আর আগামী 1 সপ্তাহেও করবে বলে মনে হয় না। তাহলে বৃথা এ নিয়ে কেন মাথা ঘামাচ্ছেন তিনি? আর ঘরের দরজাতেও তো বাইরে থেকে তালা দেওয়াই আছে। মাথা থেকে সমস্ত অমূলক ভাবনা ঝেড়ে ফেলে
নিজের পড়াশুনো আর লেখায় মন দিলেন থমসন। দেখতে দেখতে গোটা সপ্তাহটাই কেটে গেল। এই কদিনে বিন্দুমাত্র কোনো সমস্যা হয়নি। থমসন কাজের ফাঁকে ফাঁকে প্যাসেজে পায়চারি করার সময় কান পেতে শোনার চেষ্টা করেছেন যে সেই ঘরের দিক থেকে কোনো রকম কোনো আওয়াজ আসছে কিনা। একটা টু শব্দ কোথাও শোনা যায়নি। মাঝে থমসন ভেবেছিলেন যে স্থানীয় মানুষদের সাথে সুযোগ পেলে এ বিষয়ে কথা তুলবেন, নানাভাবে জানার চেষ্টা করবেন যে তাঁরা এ বিষয়ে কোনো আলোকপাত করতে পারেন কিনা। কিন্তু তারপর কি মনে হতে নিজেকে বিরত করেছেন। মনে হয়েছে এ বিষয়ে নীরব থাকাই শ্রেয়। জীবনে কোনো অদ্ভুত অভিজ্ঞতা হলে মানুষ সে বিষয়ে স্পর্শকাতর হয়ে পড়ে। তাঁর ক্ষেত্রেও তেমনটাই হলো। কিন্তু তিনি অনুভব করলেন যতই তাঁর ও বাড়িতে থাকার দিন শেষ হয়ে আসছে ততই যেন তাঁর কৌতূহল উত্তরোত্তর বাড়ছে। যে অভিজ্ঞতা তার হয়েছে তার একটা সঠিক বোধগম্য ব্যাখ্যা খুঁজে পাওয়া একান্ত প্রয়োজন। কি করবেন? আর একবার ওই ঘরটা খুলে দেখবেন? কাজটা খুবই অনৈতিক হবে। তাছাড়া ধরা পড়ে গেলে সম্মানহানির এক শেষ হবে। তবু একবার যদি... শেষ অবধি একটা চতুর পরিকল্পনা করলেন তিনি। আগামীকাল তাঁর ট্রেন বিকেল 4টে নাগাদ। তার মানে সরাইখানা থেকে বেরোতে হবে প্রায় দুপুর 2টোর আশেপাশে, কারণ স্টেশন এখান থেকে অনেকখানি পথ। মালপত্র টাঙায় তুলে দিয়ে টাকা পয়সা বিল সমস্ত মিটিয়ে তিনি একবার ঘরে কিছু ফেলে এসেছেন কিনা তা দেখে আসার অছিলায় দোতলায় উঠে আসবেন। তারপর তালা খুলে শেষ একবারের জন্য ওই ঘরে উঁকি মারবেন। তারপর বন্ধ করে দিয়ে নেমে আসবেন। তালার চাবিটাতে সামান্য তেল মাখিয়ে রাখলেন তিনি, যাতে আগামীকাল তালা খোলার সময় কোনো রকম কোনো শব্দ না হয়। এটুকু করলে কি বা ক্ষতি হবে? পরিকল্পনা মতোই সবকিছু এগোলো। সরাইখানার টাকা কড়ি সব মিটিয়ে দিয়ে মালপত্র সমস্ত একটা ছোট টাঙায় তুলে দেবার পর সরাই মালিক মিস্টার বেটসের উদ্দেশ্যে থমসন বললেন, আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার বেটস। কটা দিন বড় আরামে আনন্দে কাটল। আমার আবারও এখানে আসার ইচ্ছে রইল। যেমন সুন্দর জায়গা তেমনই আপনাদের অতুলনীয় আতিথেয়তা। সরাই মালিক হেসে বিনীত কণ্ঠে বললেন, অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সন্তুষ্ট করতে পারলেই আমাদের আনন্দ। অবশ্যই আবার আসবেন স্যার, অবশ্যই আসবেন। এবার যথাসম্ভব স্বাভাবিক স্বরে কথাটা পারলেন থমসন। বললেন, বেশ মিস্টার বেটস, আমি তবে শেষ একবার ঘরটায় চক্কর দিয়ে আসি। বলা তো যায় না, মনের ভুলে কিছু ফেলে রেখে গিয়ে থাকি যদি। হ্যাঁ হ্যাঁ স্যার, যান না, দেখে আসুন না। আমি কি আসবো আপনার সাথে? না না, কোনো দরকার নেই। আপনি অযথা নিজেকে বিব্রত করবেন না। আমি দেখে আসছি, এই তো যাবো আর আসবো। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলেন থমসন। তারপর নিজের ঘর থেকে চাবিটা নিয়ে অতি সন্তর্পণে ওই ঘরটার তালা খুলে দরজার কপাট খুলে ঘরে উঁকি দিলেন তিনি। ওমা, হে কি! ঘরের খাটের এক কোণায় এনে বসিয়ে রাখা আছে একটা কাকতাড়ুয়া। মনে হচ্ছে বাড়ির পাশের ফসলের ক্ষেত থেকে তুলে এনে ঘরে বসিয়ে রাখা হয়েছে ওই প্যাকাটি হাঁড়ি মুখো কাকতাড়ুয়াটা। ভারী মজার ব্যাপার তো। আর থমসন কি না কি ভাবছিলেন এতদিন। নিজের মনেই হো হো করে হেসে উঠলেন থমসন। আর ঘটনাটা ঘটল ঠিক তখনই। হাসির শব্দ হতেই কাকতাড়ুয়াটা যেন চমকে ঘাড় ঘুরিয়ে শটান চাইল থমসনের দিকে। কোনো কাকতাড়ুয়া কি এমন হয়? তাদের কি এমন শীর্ণ আঙুলযুক্ত পা থাকে? নাকি তারা ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকায়? আর এমন ঘূর্ণায়মান চোখের মনি বা থাকে কোন কাকতাড়ুয়ার? বিস্ফারিত চোখে থমসন দেখলেন কাকতাড়ুয়াটা খাট থেকে নেমে সোজা হয়ে দাঁড়ালো মেঝের উপর। ওটার হাতে পায়ে শেকল পরানো, গলায় পরানো আয়রন কলার, যেমন গারদের বন্দি আসামিদের পরানো থাকে। সেটা এবার খুব ধীরে ধীরে কষ্ট করে এগিয়ে আসছে থমসনেরই দিকে। কোনো মতে দরজাটা টেনে দিয়ে পড়িকি মরি করে সিঁড়ির দিকে ছুটলেন থমসন। তালাটা লাগাতেও তিনি ভুলে গেছেন।
দৌড়ে সিঁড়ি বেয়ে নামার সময় পাটা পিছলে গেল। ছিটকে সিঁড়ির গোড়ায় পড়ে জ্ঞান হারালেন থমসন। যখন জ্ঞান ফিরল তখন দেখলেন তিনি নিচের ঘরের সোফায় শুয়ে আছেন। তার সামনে ব্র্যান্ডি আর দুধ মেশানো পানীয়ের গ্লাস হাতে দাঁড়িয়ে আছেন সরাই মালিক মিস্টার বেটস। তাঁর চোখে মুখে অসন্তোষের ছাপ স্পষ্ট। থমসনের জ্ঞান ফিরতে দেখে তিনি এবার বলে উঠলেন, কাজটা আপনি একদম ঠিক করেননি স্যার, একদম না। আমরা এতদিন ধরে এমন আন্তরিকতার সঙ্গে আপনাকে আপ্যায়ন করলাম, আর আপনি কিনা এমন ভাবে তার প্রতিদান দিলেন স্যার। হ্যাঁ, কোনো মতে ক্ষীণ কণ্ঠে থমসন বললেন, আমাকে আমাকে ক্ষমা করুন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ। আগামী খানিকক্ষণ এ নিয়েই চলল। মিস্টার বেটস ও তাঁর স্ত্রী কিছুতেই থমসনের এই অনৈতিক আচরণ মেনে নিতে পারছেন না। ওদিকে থমসন চরম লজ্জিত। তিনি বারংবার ক্ষমা চেয়ে চলেছেন। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করুন আপনারা। না 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 স্যার, এটা ক্ষমার যোগ্য না। না না স্যার, না হয় না। প্লিজ আমাকে ক্ষমা করুন আপনারা। অত্যন্ত অন্যায় করেছেন স্যার। আমার খুব ভুল হয়ে গেছে, কিন্তু আপনারা আমাকে ক্ষমা না করলে এই অপরাধ বোধ আমাকে সারাটা জীবন তাড়া করে বেড়াবে। শেষ অবধি বেটস দম্পতি শান্ত হলেন। ব্র্যান্ডি মেশানো দুধ পান করার পর থমসনও অনেকটা সুস্থ বোধ করলেন। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলো। এবার কম্পমান কণ্ঠে থমসন প্রশ্ন করলেন, কিন্তু ওটা ওটা কি ছিল মিস্টার বেটস? একটা দীর্ঘশ্বাস ফেলে মিস্টার বেটস বলতে লাগলেন, শুনেছি উনি ছিলেন এই বাড়ির আদি মালিক, কিন্তু লোকটা বদ সঙ্গে পড়ে যায়। এ অঞ্চলে ওই হিতের আশেপাশে শুনেছি খুব ছিনতাইবাজ ডাকাতের উপদ্রব ছিল। তাদের বলা হতো হাইওয়ে ম্যান। ওই লোকও সেই ডাকাতদের সাথে গিয়ে যোগ দেয়। শেষমেশ পুরো দলটাই পুলিশের হাতে ধরা পড়ে এবং সমস্ত সঙ্গী সাথীগুলোকে ফাঁসি দেওয়া হয় ওই ফাঁসি কাটে। ওই দেখবেন মাঠের মধ্যে টিলার ওপর একটা চৌকো মতো পাথর আছে না, আরে ওখানেই তো ওই ফাঁসির মঞ্চটা ছিল। এখনো দেখবেন তলার গর্তটা দেখা যায়। পরে জেলেরা সেটা ভেঙে দেয়, কারণ ওরা মনে করতো ওটা অপয়া, আর ওটা দেখে তারপর মাছ ধরতে যায় বলেই ওরা মাছ পায় না। সমুদ্র থেকে জায়গাটা স্পষ্ট দেখা যেত, আর তারপর মাছ ধরতে গিয়ে ওরা খালি হাতে ফিরত। তো যেটা বলছিলাম, বাকিদের ফাঁসি দেওয়া হলেও ওই লোককে ওপরের ওই ঘরে গৃহবন্দী করে রাখা হয়। শিকল পরিয়ে রাখা হতো, শুধু দুবেলা খাবার দেওয়া হতো। ওই ঘরেই লোকটা বন্দি অবস্থায় মারা যায়, কিন্তু বাড়ির মায়া ছেড়ে যেতে পারেনি। আমি এ বাড়ি যার কাছ থেকে কিনেছিলাম, তিনি বলেছিলেন যে ঘর খালি করলেও খাটটা সরিও না, যেমন আছে তেমন রেখে দিও, তাহলেই দেখবে কোথাও কোনো সমস্যা হবে না। আর সত্যি স্যার, কোনো সমস্যা হয়নি। আমি তো কোনোদিন কিছু দেখিনি। ওই লোক কোনোদিন ঘরের বাইরে আসেনি। আপনি আগের মালিকের পর প্রথম ওকে দেখতে পেলেন। আমি তো কোনোদিন দেখিনি, কোনোদিন দেখতে চাইও না। আর চাকর বাকররা তো ওই আস্তাবলের পাশে সার্ভেন্টস কোয়ার্টারে থাকে, ফলে জানাজানি হওয়ার কোনো সমস্যাও কোনোদিন হয়নি। এবার স্যার, আপনাকে অনুরোধ করবো স্যার, আপনি দয়া করে কাউকে কিচ্ছু বলবেন না। আমার ব্যবসাটা একদম ডুবে যাবে স্যার। তাহলে গ্রাম্য এলাকা, কথা একবার রটে গেলে বোঝেনি তো। থমসন কথা দিয়েছিলেন যে কাউকে কিচ্ছু বলবেন না, বলেনও নি। বহু বছর পর বৃদ্ধ বয়সে তিনি আমাদের বাড়িতে থাকতে এলেন। তিনি ছিলেন আমার বাবার অন্তরঙ্গ বন্ধু। বাবা আমাকে বলেছিলেন তার শোবার ঘরটা দেখিয়ে দিতে, কিন্তু আমি দরজা খুলে দেবার আগেই তিনি নিজেই দরজা খুলে ঢুকে মোমবাতির আলোয় গোটা ঘরটা খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর আমার বিস্মিত মুখের দিকে চেয়ে খানিক লজ্জিত কণ্ঠেই বললেন, কিছু মনে করো না বাবা, আসলে আমার এমন করার পেছনে বিশেষ একটা কারণ রয়েছে। কিছুদিন পরে সেই কারণ তিনি আমাকে জানিয়েছিলেন এই কাহিনীর মাধ্যমে। আজ আমার নিজের ওই রকম মানসিক অভিজ্ঞতা হওয়ার ফলে বিষয়টা আমি আরো ভালো করে উপলব্ধি করলাম। সেই কারণেই তাঁর কাহিনী আপনাদের সাথেও ভাগ করে নিলাম। এবার থেকে আপনারাও কোথাও বেড়াতে গেলে বা থাকতে গেলে বিছানাগুলো একটু দেখে শুনে নেবেন। বলা তো যায় না,
যদি চাদরের তলায় ঢিবির মতো উঁচু উঁচু কিছু দেখতে পান, কি করে বুঝবেন ওগুলো সত্যি ইঁদুর কিনা? শেষ হলো আমাদের আজকের গল্প র্যাটস। গল্প রচনায় M.R. জেমস, গল্পের অনুবাদ, পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক, পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক প্রথম বাড়িওয়ালা এবং মিস্টার বেটসের চরিত্রে আমি শীর্ষেন্দু এবং থমসনের চরিত্রে শুভদীপ। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি দ্য বং স্টোরি সার্কেল অডিও স্টোরি চ্যানেল থেকে শুভদীপ নাথকে। তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আবারও ফিরে আসব আমাদের পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।